প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট বিষয়ের একটি অধ্যায় সার্কিট থিওরেমস। এই অধ্যায়ে একটি টপিক হচ্ছে সুপারপজিশন থিওরেম। আজকে আমরা এই সুপারপজিশন থিওরেম সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রথমে বলে নেই, জটিল সার্কিটকে সমাধান করার জন্যই থিওরেম ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল সার্কিট সিরিজ অথবা প্যারালাল এর মাধ্যমে আমরা সার্কিট সমাধান করে থাকি, সেইভাবে সার্কিট সমাধান করা যায় না যে সকল সার্কিটগুলোকে, সেই সকল সার্কিটগুলোকে সমাধান করার জন্যই বিভিন্ন রকমের থিওরেম অ্যাপ্লাই করা হয়। সেই সকল থিওরেমের মধ্যে একটি থিওরেম হচ্ছে সুপারপজিশন থিওরেম, খুবই ইম্পর্টেন্ট একটি থিওরেম। এই সুপারপজিশন থিওরেমের একটি শর্ত হচ্ছে যে যদি সার্কিটের মধ্যে একের অধিক সোর্স থাকে তাহলে সুপারপজিশন থিওরেম ব্যবহার করা যাবে, অর্থাৎ যে সকল সার্কিটের মধ্যে একের অধিক সোর্স থাকবে সেই সকল সার্কিটের মধ্যেই কেবল সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা যাবে। প্রিয় দর্শক, আমি এখানে একটি সার্কিটে গেছি যেখানে দুইটা সোর্স দিয়েছি, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স এবং একটি হচ্ছে কারেন্ট সোর্স এবং কতগুলো রেজিস্টর রয়েছে। প্রিয় দর্শক, এই সুপারপজিশন থিওরেম এর মাধ্যমে কোনো জটিল সার্কিটকে সমাধান করার জন্য আমাকে কিছু নিয়মাবলী অনুসরণ করা প্রয়োজন। যদি আমি এই সকল নিয়মাবলীগুলোকে অনুসরণ করি তাহলে খুব সহজেই আমি কোনো সার্কিটকে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে সমাধান করতে পারবো। এই সকল নিয়মাবলীর মধ্যে প্রথম যে নিয়মাবলী রয়েছে সেটা হচ্ছে যে মূল সার্কিটের কারেন্ট ডিরেকশন ইচ্ছা অনুযায়ী ধরা যাবে, অর্থাৎ এই যে সার্কিট দেখতেছি এই সার্কিটের মধ্যে কারেন্ট ডিরেকশনগুলো নিজের ইচ্ছা অনুযায়ী ধরা যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অলরেডি। আমি নর্মালি তো জানি যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে আসে, সেই জন্য আমি এখানে এদিকে কারেন্ট ডিরেকশন দিচ্ছি এবং এটার নাম দিচ্ছি I1 কারেন্ট। এই দিকেও অনুরূপভাবে কারেন্ট সোর্স থেকে কারেন্ট বের হবে, এই জন্য এদিকে দিচ্ছি ডিরেকশন, আর এটার নাম দিয়েছি I2 আর এটার নাম দিচ্ছি I3। প্রিয় দর্শক, এই ডিরেকশন নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো একদিকে দেওয়া যাবে, তবে সম্ভাব্য দিক যেটা সেই দিকে দেওয়ার চেষ্টা করব। নিয়মাবলীর দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে যে সোর্সটি বিবেচনা করব তা রেখে বাকি সোর্সগুলোর ক্ষেত্রে একটা হচ্ছে যে ভোল্টেজ সোর্স থাকলে সোর্সটি শর্ট করে দিতে হবে, আর কারেন্ট সোর্স থাকলে সোর্সটি ওপেন করে দিতে হবে। প্রিয় দর্শক, এই জিনিসটা একটু বোঝার আছে, এটা বোঝার চেষ্টা করি। বলছে যে সোর্সটি বিবেচনা করব তা রেখে বাকি সোর্সগুলোর ক্ষেত্রে ভোল্টেজ সোর্স যদি থাকে সে বাকি সোর্সটা তাহলে সেটা শর্ট করে দিতে হবে, আর কারেন্ট সোর্স থাকলে সেটাকে ওপেন করে দিতে হবে। এখন আমরা দেখব এই যে সার্কিট, এই সার্কিটের মধ্যে দুইটা সোর্স আছে। তো এর মধ্যে যে কোনো একটা সোর্সকে প্রথম বিবেচনা করে আমাকে সার্কিট সম্পন্ন করতে হবে। তো আমি এই দুইটার মধ্যে প্রথমে এইটা নিলাম, এই সোর্সটাকে বিবেচনা করে সার্কিট আঁকবো, অর্থাৎ এই সোর্সটা যেখানে আছে যেভাবে সেটা সেভাবে রাখবো। এই সোর্সটাকে আমি এখানে ভোল্টেজ সোর্সকে বিবেচনা করতেছি। তো নিয়মটি হচ্ছে যে সোর্সটি বিবেচনা করব তা রেখে এই সোর্সটিকে বিবেচনা করতেছি, যেহেতু এই জন্য এটা রেখে বাকি সোর্সগুলোর ক্ষেত্রে যে বাকি এই সোর্স ব্যতীত যতগুলো সোর্স থাকবে সেই সকল সোর্সগুলোর ক্ষেত্রে যদি সেটা কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন করে দিতে হবে, সেটা যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা শর্ট করে দিতে হবে। তো এখানে কারেন্ট সোর্স আসছে এই অবস্থায় এখানে, তো কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিতে হবে, এই জন্য ওপেন করে দিলাম। এরপর নর্মাল সার্কিটের মধ্যে এখন সিরিজ প্যারালাল যেভাবে করি সেই সার্কিটের মতোই এটা সমাধান করে নিব। তো সাধারণত কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে, এজন্য কারেন্ট এদিকে যাবে, এটা হচ্ছে I1। এরপরে কারেন্ট নেগেটিভ প্রান্তে আসার জন্য এখানে এটা হচ্ছে কারেন্ট এদিকে আসবে, এটা হচ্ছে I3, এই যে I3, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট I2 প্রবাহিত হইতেছে। যেহেতু এই দিকে আসার পরে কারেন্ট এদিকে ঢুকবে, কিছু কারেন্ট এদিকেও ঢুকবে, সেদিক থেকে কারেন্ট এদিকেই যাবে কারণ সোর্স এখানে, এটা হচ্ছে I2। প্রিয় দর্শক, এখানে বোঝার বিষয় হচ্ছে যে কারেন্ট এই পর্যন্ত আসলো, আসার পরে কারেন্ট যে এই প্রান্তে আসবে সেটা হচ্ছে না, কারণ এটা ওপেন খোলা। আর আমরা তো জানি যে সার্কিট যদি কমপ্লিট না হয় বা সম্পূর্ণ না হয় তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ এই পর্যন্ত আসার পরে কারেন্ট এদিকে যাবে না, সব কারেন্ট এই দিক দিয়ে চললে নেগেটিভ প্রান্তে চলে আসবে, অর্থাৎ এই ক্ষেত্রে I2 জিরো হবে। তো এর মধ্যে আমি I1, I2 এবং I3 বের করে নেব নর্মাল সার্কিটের মতো। অনুরূপভাবে অপর যে সোর্সটি রয়েছে সেটাকে এখন বিবেচনা নেব। তো অপর সোর্সটা হচ্ছে কারেন্ট সোর্স, এই জন্য এখানে প্রিয় দর্শক, এই প্রান্তে একটা ভোল্টেজ সোর্স রয়েছে। এখন আমি বিবেচনা করতেছি এই সোর্সকে। তো সমাধানের নিয়মাবলী থেকে আমরা জেনেছিলাম যে যেই সোর্সটি বিবেচনা করব তা রেখে এই সোর্সটাকে এখন বিবেচনা করতেছি, এই জন্য এটাকে রাখছি। বাকি যে সোর্সগুলো থাকবে সেইগুলোর ক্ষেত্রে যদি সেটা ভোল্টেজ সোর্স হয় সেটাকে শর্ট করে দিতে যাবে। তো এই প্রান্তে এসে ভোল্টেজ সোর্স পাইছি, অর্থাৎ এটা শর্ট হয়ে যাবে, শর্ট করে দিছি এর সাথে।
এই সোর্স থেকে কারেন্ট এদিকে যাবে অবশ্যই। এই প্রান্তে কারেন্টটা ছিল I2, এই জন্য এটা I2। তারপর এখানে আসার পরে কারেন্ট এদিকে যাবে, যেহেতু নেগেটিভ দিকে আসবে এই জন্য I3। এইখানেও নেগেটিভ দিকে আসার জন্য এদিকে কারেন্ট ডিরেকশন হবে হচ্ছে I1। এখানেও অনুরূপভাবে নর্মাল সার্কিটের মতো I1, I2 এবং I3 বের করে নেব। প্রিয় দর্শক, 2 নম্বর যে নিয়মটি ছিল সেটা আশা করি বুঝতে পেরেছি। আমি আবার রিভিউ করতেছি। এখানে বলছিল যে যেই সোর্সটি বিবেচনা করব তা রেখে বাকি সোর্সগুলোর ক্ষেত্রে সেটা যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট করে দেব, আর সেটা যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন করে দেব। তো প্রিয় দর্শক, প্রথমে আমি এই সোর্সটাকে বিবেচনা করছি, রেজিস্টরগুলোর ছিল যেটা যেভাবে ছিল সেটাকে সেভাবে রাখছি। রাখার পরে এই প্রান্তে আসার পরে একটি কারেন্ট সোর্স পেয়েছি। এই কারেন্ট সোর্স থাকলে সেটা ওপেন করে দিতে হবে, এই জন্য এখানে এসে ওপেন করে দিচ্ছি। এরপর এখান থেকে নর্মালি I1, I2 এবং I3, অবশ্যই এই কারেন্ট ডিরেকশনটা যেহেতু এখন একটা সোর্স আছে আর এই একটা সোর্সে কারেন্ট যেদিকে যাবে নর্মালি আমরা বুঝি কোন দিকে যেতে পারে, সেই দিকেই কারেন্টের ইন্ডিকেশন দিতে হবে, এইটা অনুযায়ী নয়। অনুরূপভাবে এখন আমি কারেন্ট সোর্সকে বিবেচনায় নিয়েছি, রেজিস্টরগুলো যেভাবে যেটা ছিল সেটা সেভাবে রাখছি। রাখার পরে এখানে একটি ভোল্টেজ সোর্স পাইছি, আর এই ভোল্টেজ সোর্স থাকলে বসে শর্ট করে দিতে হবে, এই জন্য এখানে এসে শর্ট করে দিচ্ছি। তারপরে রেজিস্টরগুলো যেভাবে ছিল সেটা যেভাবে রাখছি। অনুরূপভাবে এখানে যেমন ভোল্টেজ একটা সোর্স অনুযায়ী যেদিকে কারেন্ট যাওয়ার কথা সেদিকে ডিরেকশন দিয়েছি, অনুরূপভাবে এখানেও একটা সোর্স থাকার পরে এখানে কারেন্ট যেদিকে যাবে সেই দিকেই ডিরেকশন দিয়েছি। এরকম না যে এখানে যেভাবে আছে সেভাবে ডিরেকশন দেবো। এই যে কারেন্ট এখান থেকে আসার পরে এদিকে আসবে, এদিকে আসার পরে কারেন্ট এদিকেও যাবে, এদিক দিয়েও যাবে, কারণ এখানে সার্কিট সম্পন্ন হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে ছিল কারেন্ট উল্টা দিকে, সেই দিকে আমরা তাকাবো না। এখন এই সোর্স অনুযায়ী কারেন্ট যেদিকে যাবে সেই দিকে আমি বের করবো। আচ্ছা প্রিয় দর্শক, এরপরে তৃতীয় যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে শাখা কারেন্টগুলো বের করব এবং তাদেরকে I প্রাইম, I ডাবল প্রাইম এবং I সিঙ্গেল প্রাইম দ্বারা চিহ্নিত করবো। অর্থাৎ শাখা কারেন্টগুলো বের করছিলাম, এই যে এই ক্ষেত্রে I1, I2 বের করছিলাম, এই ক্ষেত্রে I1, I2, I3 বের করছিলাম। এই কারেন্টগুলোকে ইন্ডিকেট করে দিতে হবে, অর্থাৎ এরকমভাবে প্রাইম দিয়ে। এগুলোর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে I প্রাইম সবগুলোই, এক্ষেত্রে ডাবল প্রাইম দিয়ে ইন্ডিকেট করে দিতে হবে। এরপর হচ্ছে যে চতুর্থ যে নিয়মটি, মূল সার্কিটের সাথে আলাদা আলাদা সোর্স বিবেচনায় প্রাপ্ত কারেন্টগুলো ডিরেকশন অনুযায়ী বীজগাণিতিক উপায়ে যোগ করব। অর্থাৎ মূল সার্কিট অর্থাৎ এই সার্কিটের এবং এই সার্কিটের কারেন্ট ডিরেকশন যেটা যেভাবে আছে সেটার সাপেক্ষে আলাদা আলাদা সোর্স বিবেচনা প্রাপ্ত কারেন্টগুলো, এই যে আমি যখন আলাদা আলাদা সোর্স বিবেচনা করে আলাদা সার্কিটে গেছিলাম, এই সোর্সের জন্য এই সার্কিট, এই সোর্সের জন্য এই সার্কিটে গেছিলাম, এবং তখন যে কারেন্টগুলো পেয়েছিলাম সেই সকল কারেন্টগুলো এই ডিরেকশন অনুযায়ী বীজগাণিতিক উপায়ে যোগ করব। অর্থাৎ আমি প্রথমে I1 ধরি। I1 এর ক্ষেত্রে যখন আমি ভোল্টেজ সোর্স পেয়েছিলাম তখন I1 প্রাইম পেয়েছিলাম, আর যখন কারেন্ট সোর্স বিবেচনা নিয়েছিলাম তখন I ডাবল প্রাইম পেয়েছিলাম। এই I সিঙ্গেল প্রাইমের দিক ছিল এই দিকে, অর্থাৎ মূল সার্কিটের I1 এর ডিরেকশন যেদিকে ছিল I সিঙ্গেল প্রাইম এর ডিরেকশনও সেই দিকেই, তার মানে এটা পজিটিভ হবে I1। এরপরে I1 এর ডাবল প্রাইম যেটা, এই যে এক্ষেত্রে I1 ডাবল প্রাইম এর ডিরেকশন মূল সার্কিটের বিপরীত দিকে, তাই এটা মাইনাস হবে, মাইনাস I1 ডাবল প্রাইম। আমি এখন I2 বের করতেছি, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। মূল সার্কিটের I2 বের করব। এই সোর্স বিবেচনায় প্রাপ্ত সিঙ্গেল প্রাইম I2 এর ডিরেকশন হচ্ছে এই যে এই দিকে, যা মূল সার্কিটের বিপরীত দিকে, তাই এটা মাইনাস I2 সিঙ্গেল প্রাইম। এরপর হচ্ছে যে ডাবল প্রাইমের I2 হচ্ছে এইটা মূল সার্কিটের সাথে একই দিকে, অর্থাৎ সেটা পজিটিভ I2 ডাবল প্রাইম। প্রিয় দর্শক, এবার I3 বের করবো অনুরূপভাবে। সিঙ্গেল প্রাইম I3 যেই দিকে ডিরেকশন মূল সার্কিটেরও সেই দিকে ডিরেকশন, তাই এটা প্লাস I3 সিঙ্গেল প্রাইম। ডাবল প্রাইম I3 এর ডিরেকশন যেদিকে মূল সার্কিটেরও সেদিকে, তাই এটা প্লাস I3 ডাবল প্রাইম। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই I1, I2 এবং I3 বের করে নিব। এভাবেই সমাধান নিয়মাবলীগুলো আমরা মনে রেখে জটিল সার্কিটে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করতে পারব। প্রিয় দর্শক, আমার এই লেকচার দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।